হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যারাইভাল গাইডেন্স। তোমাদের কথা মতো কয়েকটা দিন আমরা ভৌতবিজ্ঞান সাজেশনটা নিয়ে বেশ একটু আলোচনার মধ্যে ছিলাম বা স্টাডি ছিল বা আমাদের টিম সেই কাজগুলো করছিল। তার জন্য একটু লেট হয়ে গেল তোমাদের ভিডিওটা আপলোড করা। আমরা ভেবেছিলাম আজকে ভৌতবিজ্ঞান সাজেশনটা কয়েকটা পার্টে পার্টে দেবো, বাট একটু আমার মনে হলো যে না, সময় অনেকটা অতিবাহিত হয়ে যাচ্ছে। তোমাদের জন্য এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান সাজেশন। আমি তোমাদের আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি যে আমাদের অনেকগুলি ক্লাসের মধ্য থেকেও মাধ্যমিক পরীক্ষার জন্য সবচাইতে আমাদের যেটা টেনশন দেয় বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের সাজেশন, সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাথের সাজেশন আর একটা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞানের সাজেশনস, ফিজিক্যাল সায়েন্সের সাজেশন। সেই সাজেশনটা নিয়ে আজকে তোমাদের কাছে হাজির হয়েছি। গতদিন ম্যাথ এবং ফিজিক্যাল এই লাইফ সায়েন্সের যে সাজেশনটা দিয়েছিলাম সেটা নিয়ে বেশ ভালো তোমাদের মধ্যে একটা প্রভাব পড়েছে। কয়েকজন আমাকে মেসেজ করেছিল, তার জন্য আমি স্পেশালি থ্যাংক ইউ জানাবো সোহানকে এবং সানিয়াকে। তোমরা অনেক সুন্দরভাবে স্টাডি করছো এবং তোমাদের সুবিধা অসুবিধা আমাকে শেয়ার করছো। আমিও চেষ্টা করছি তোমাদেরকে আমার পক্ষ থেকে যতটা সহযোগিতা সাহায্য করা যায়। কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা অবশ্যই পড়াশোনার মধ্যে জারি থাকবে। কোনো সুবিধা অসুবিধা হলে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। এরপরে আসি অন্যান্য যারা তোমরা মেসেজ করেছো বা ফোন করেছো, আমি কয়েকজনের ফোন তুলতে পারিনি বা হয়তো রেসপন্স দিতে পারিনি, তাদের কাছে বলবো আন্তরিকভাবে দুঃখিত। আসলে এতটা ব্যস্ততার মধ্যে আমি সুযোগ পেয়ে ওঠিনি। এরপরে আজকে আমি তোমাদেরকে বলবো, যারা আমার এই ক্লাসটা দেখছো বা আজকে সবচাইতে ইম্পর্টেন্ট অর্থাৎ যে ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশনটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে, আমি তোমাদেরকে বারবার করে বলবো তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীর কাছে এটা শেয়ার করে দেবে। যারা আজকে নতুন আছো তারা এটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে আসবো আমরা একদম, আজ কোনো কথাই বাড়াবো না, একদম সরাসরি সাজেশনের মূল ভিত্তিতে আমরা চলে আসব। তার আগে ভৌতবিজ্ঞান সাজেশন কিভাবে পড়বো, স্টাডি করব, এটা জানার আগে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তোমাদেরকে আমাকে আগে নাম্বার প্যাটার্নটা জানা উচিত। তাহলে কোন চ্যাপ্টারের প্রতি আমার বেশি দক্ষতা আছে বা কোন চ্যাপ্টারটাকে আমাকে বেশি একটু নজর দিতে হবে, কার পিছনে আমার সময় বেশি দেওয়া প্রয়োজন, এই চ্যাপ্টারের একটা নাম্বার প্যাটার্নটা আমাদের সবার আগে জানা দরকার। তার জন্য দেখো এখানে মাধ্যমিকের আমি যে সাজেশনের যে একটা নাম্বার প্যাটার্ন করেছি, সেই নাম্বার প্যাটার্নের মধ্যে এখানে প্রথমে পরিবেশের জন্য ভাবনা। এখানে এমসিকিউ কোশ্চেন 1 মার্কস। এমসিকিউ কোশ্চেনের 1 মার্কস করে থাকে, আমরা জানি। ভিএসএ কিউ ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন যেগুলো, তাতে 1 মার্কস থাকে। এসএ কিউ যেটা, সেটা 2 মার্কস থাকে। এবং লং কোশ্চেন যেটা, তাতে 3 মার্কস থাকে। তোমরা একথা অবশ্যই মাথায় রাখবে। ফিজিক্যাল সায়েন্সে কিন্তু লং কোশ্চেন যাই আসুক না কেন, তার কিন্তু লাস্ট লাস্ট যে লং কোশ্চেন যেটা আসবে সেটার ফুল মার্কস থাকবে 3 মার্কস। কিন্তু ফিজিক্যাল লাইফ সায়েন্সে আমরা কিন্তু দেখেছি 5 মার্কস থাকে, ম্যাথেও কিন্তু 5 মার্কস থাকে। কিন্তু ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 5 মার্কসের কোনো কোশ্চেন থাকে না। সেখানে লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে 3 মার্কসের যে কোশ্চেনটা থাকে, এলকিউ। এখানে দেখো প্রথমে পরিবেশের জন্য ভাবনা, তাতে এমসিকিউ থাকবে মাত্র একটা। ভিএসএ কিউ অর্থাৎ যে শর্ট কোশ্চেন যেটা থাকে সেটা থাকে দুটো। শর্ট কোশ্চেন 2 নম্বরই যে কোশ্চেন সেটা থাকবে একটা। 3 নম্বরই কিন্তু কোনো কোশ্চেন থাকে না। একটা কথা বারবার করে বলে দিচ্ছি, আমরা কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টার থেকে 3 নম্বরই কোশ্চেন ভীষণভাবে পড়ার চেষ্টা করি, তাই না? ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলো কি কি, ওজোন স্তর ধ্বংসের কারণগুলো কি কি, হ্যাঁ, গ্রিন হাউস এফেক্টের জন্য কোন কোন গ্যাসগুলো দায়ী বা তাদের পর্যালোচনা করো, সিএফসি NO2 এর এদের ভূমিকা, এগুলো কিন্তু আমরা ভীষণভাবে পড়ি। কিন্তু তোমাদেরকে বারবার করে বলবো, এগুলো কেবলমাত্র 2 নম্বর কোশ্চেনের জন্য। এখানে কিন্তু কোনো লং কোশ্চেন থাকবে না। তারপরে আসবো আমরা গ্যাসের আচরণ। সেখানে এমসিকিউ থাকবে একটা, ভিএসএকিউ থাকবে দুটো। এই শর্ট কোশ্চেন অ্যান্সার সেটা থাকবে একখানা, লং কোশ্চেন থাকবে একটা। এই জায়গা থেকে বলি, এই লং কোশ্চেনগুলো কি টাইপসের আসে। গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলো ব্যাখ্যা করো, পিভি সমান এনআরটি সমীকরণটি ব্যাখ্যা করো বা প্রতিষ্ঠা করো, চার্লস এবং বয়েল সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসে। এবং একটা কথা অবশ্যই মনে রাখবে, এই 3 নম্বরই কোশ্চেন কিন্তু কখনো কখনো ম্যাথও আসতে পারে। রাসায়নিক গণনা টোটাল একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এখানে শর্ট কোশ্চেন কেবলমাত্র তুমি একটা পাবে এবং একটা ম্যাথ পাবে। কিন্তু গ্যাসের এই রাসায়নিক গণনা থেকে একটা কিন্তু ম্যাথ অবশ্যই পাবে। এখানে টোটাল থাকবে 4 নম্বর। তারপরে আসি তাপের ঘটনাসমূহ। এখানে এমসিকিউ থাকবে একটা, ভিএসএকিউ থাকবে একটা, শর্ট কোশ্চেন কোনো থাকবে না, এলকিউ থাকবে একটা। মোট মার্কস থাকবে 5। আমি তোমাদেরকে বারবার করে বলবো, আলো এবং চলতরিৎ এই দুটো চ্যাপ্টার ঝরঝরে করে ফেলো। আলো এবং চলতরিৎ এর পেছনে প্রচুর সময় দাও। আলো চলতরিতে থাকছে দেখো 12 এবং 12 নাম্বার করে থাকে। এখান থেকেই শুধু পাচ্ছি আমরা 24 মার্কস। এই 24 মার্কস আমাকে পেতে হবে।
90 মার্কসের মধ্যে 24 মার্কস থাকে শুধু এই দুটো চ্যাপ্টার থেকে। তাহলে আমাদের কতটা ইম্পর্টেন্ট এবং কতটা সময় দেওয়া প্রয়োজন এই দুটো চ্যাপ্টারের প্রতি তোমরা নজর রাখবে। তারপরে এসব পরমাণু নিউক্লিয়াস, সেখান থেকে থাকবে টোটালি 5। তারপরে 8.1, 8.2, 8.3, অর্থাৎ লাস্ট যে চ্যাপ্টারটা, আমি আর ভেঙে ভেঙে বলছি না, লাস্ট একদম যে চ্যাপ্টারটা ইনঅর্গানিক এবং অর্গানিক যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে কিন্তু থাকছে এই মার্কসগুলো। তো আমাদেরকে অবশ্যই আমি বলবো যে কথাটা, ফিজিক্যাল সায়েন্সের আমি কিছু টিপস দিতে পারি। ফিজিক্যাল সায়েন্সের নম্বর পাওয়া এবং ম্যাথে নম্বর পাওয়া দুটো কিন্তু একদম ইকুয়াল টাইপের। ফিজিক্যাল সায়েন্সের নম্বর পেতে গেলে তোমাকে যেমন লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ম্যাথেও যেমন খুব প্র্যাকটিস করতে হয়, এটার ক্ষেত্রেও কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি যত সময় প্র্যাকটিস না করবে তত সময় কিন্তু এই নাম্বার কিন্তু তুমি তুলতে পারবে না। এই জন্য বারবার করে বলছি, সেটা আমার গ্যাসের আচরণ থেকে হোক, তাপচক থেকে হোক, আলো থেকে হোক, চলতরিৎ থেকে হোক, সমস্ত চ্যাপ্টার থেকে যে সমস্ত লং কোশ্চেনগুলো আছে বা যে সমস্ত 2 নম্বরই কোশ্চেনগুলো আছে, এগুলো কিন্তু বেশি বেশি মাত্রায় তোমরা প্র্যাকটিস করবে। বারবার করে বলছি, শর্ট কোশ্চেনের জন্য আমি শর্ট কোশ্চেনের সাজেশন দেবো না, তবে যে লং কোশ্চেনের সাজেশন বা বড় যে অন্যান্য কোশ্চেনগুলো সাজেশনগুলো আছে, এই সাজেশনেরগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ তোমরা অন্যান্য কোশ্চেনগুলো তোমরা কিন্তু শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে। এবং হ্যাঁ, একটি টিপস তোমাদেরকে দেবো, শর্ট কোশ্চেন করার জন্য এবিটিএ টেস্ট পেপারের বিকল্প কিচ্ছু নেই। আমি যেটা মনে করি, এবিটিএ টেস্ট পেপারের প্রথম 10টা স্কুল ঝরঝরে করে ফেলো। কারোর যদি এই এবিটিএ টেস্ট পেপারের প্রথম 10টা স্কুলের সলিউশন লাগে, আমার সাথে যোগাযোগ করো, আমি তাদেরকে পার্সোনালভাবে এটাকে প্রোভাইড করব। আমি চ্যাপ্টার ধরে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেনগুলো করা যেতে পারে সেই চ্যাপ্টার অনুসারে তোমাদের কাছে হাজির হচ্ছে। তো এখানে দেখো, প্রথমে হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে প্রথমেই তোমাদের বলেছি যে এখানে কোনো 3 নম্বরই লং কোশ্চেন থাকবে না, 2 নম্বরই কোশ্চেনগুলো থাকবে। 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে, 2 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে কয়েকটি কোশ্চেন এখানে আমি আলোচনা করছি। যেমন 1 নম্বর হচ্ছে তাপন মূল্য কাকে বলে, এককগুলো কী কী। কোনো জ্বালানির তাপন মূল্য, যে কোনো একটা জ্বালানি, সেই জ্বালানির তাপন মূল্য কাকে বলে, তার একক যেটা কী কী। একক তো অবশ্যই সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি দুটোই করবে। মিথেন হাইড্রেট কি, এর সংকেত, মিথেন হাইড্রেট কি, কিভাবে এর সংকেত, এটা কিভাবে পাওয়া যায় সমুদ্রের নিচে, এটা কিভাবে পাওয়া যায়, এই রিলেটেড কোশ্চেনগুলো আসতে পারে। স্থিতিশীল উন্নয়নের ধারণা, বর্তমান বিশ্বের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার জন্য স্থিতিশীল উন্নয়ন যেটা, তার ধারণাগুলো কি কি। বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কিভাবে সৃষ্টি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকারক প্রভাবগুলো কি কি। তারপরে হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব যেটা বললাম একটু আগে। ফায়ার আইস কি, কিভাবে এখান থেকে ফায়ার আইস থেকে কিভাবে মিথেন গ্যাসকে সংগ্রহ করা হয়, ফায়ার আইস যেটা সেখান থেকে মিথেন গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয়, এই পদ্ধতির কোশ্চেনগুলো আসতে পারে। তারপরে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, প্রথম যে একদম স্তর, এই স্তরের বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপরে হচ্ছে ওজনের স্তর সৃষ্টি হয় কিভাবে, ওজনের স্তর সৃষ্টির আলোক রাসায়নিক বিক্রিয়াটি বিবৃতি করো। সৌরশক্তি, বায়োগ্যাস, এদের ব্যবহার, সৌরশক্তি ব্যবহারগুলো কি কি। একটা কোশ্চেন মাঝে মাঝে ঘুরে আসে, প্রচুরবার ঘুরে উঠছে দেখেছি, যে সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো লেখো। কোন সৌরশক্তি ব্যবহার করতে গেলে কোন কোন সুবিধা আছে বা অসুবিধাগুলো আছে, এগুলো করতে পারো। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা যদি তোমাদের টেক্সট বই থেকে না পাও, সম্ভবত ক্লাস নাইনের একদম জীবনবিজ্ঞানের লাস্ট চ্যাপ্টার, জীবনবিজ্ঞান লাস্ট চ্যাপ্টারে ওখানে দেখবে সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা আছে, ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। হ্যাঁ, গ্রিন হাউস কি, এর প্রভাব, গ্রিন হাউস কিভাবে সৃষ্টি হচ্ছে, কোন কোন গ্যাসগুলো কি কি। এছাড়াও কিছু কোশ্চেন আসতে পারে, যেমন শর্ট কোশ্চেনগুলো একটু তোমাদের হালকা টাচ দিই, যে সমস্ত স্তরগুলো আছে, কোন স্তর কি নামে পরিচিত, কোন স্তরে উষ্ণতা সবচেয়ে বেশি, কোন স্তরকে উষ্ণতম স্তর বলা হয়, কোন স্তরকে সবচেয়ে শীতলতম স্তর বলা হয়, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, শান্তমণ্ডল কাকে বলা হয়, কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়, বায়ুমণ্ডলের কোন স্তরে হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসগুলো দেখা যায়, প্রতি ডিগ্রি উষ্ণতা প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত হারে তারতম্য ঘটে বা চাপের কত হারে তারতম্য ঘটে, এই জিনিসগুলো শর্ট কোশ্চেন এগুলো আসতে পারে। এগুলো তোমরা একটু যদি ঠিকঠাকভাবে কেয়ার করো, ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। এরপরই আরেক আসি গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে 2 এবং 3 মার্কস দুটোই থাকবে। প্রথমে হচ্ছে চার্লস বয়েল সূত্র, ধ্রুবক রাশি গাণিতিক রূপ। চার্লসের সূত্রে গাণিতিক রূপ করতে হবে না, আসে না, কিন্তু বয়েল সূত্র বিবৃতি সহ তার গাণিতিক রূপ কিন্তু ভীষণ আসে। বারবার করে বলছি, ভীষণ আসে, যে বয়েল সূত্রটি বিবৃতি করো এবং তার গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো। তারপরে ভি বনাম পি বনাম ভি এবং ভি বনাম টি যে লেখচিত্রগুলো আছে, লেখচিত্রটা তোমরা অবশ্যই দেখবে। পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা, পিভি সমান এনআরটি সমীকরণ, বারবার বলছি পিভি সমান এনআরটি সমীকরণ মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেনটা কিভাবে আসতে পারে একটুখানি দেখো। একটা আসতে পারে যে পিভি সমান এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো।
তাছাড়া আসতে পারে যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা আসতে পারে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো, এমন কোশ্চেনও আসতে পারে। তারপরে এসো সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র কার? চার্লস এবং বয়েলের জন্য, কিন্তু চার্লস এবং বয়েলের সূত্রকে সমন্বয় সূত্র বলা হয়, গুলিয়ে ফেলবে না। মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন কাকে বলে? এবং আরেকটা কোশ্চেন আসতে পারে গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কোশ্চেনটা আসতে পারে। আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে, এদের পার্থক্য আসতে পারে। উষ্ণতা ও চাপের সম্পর্ক, অর্থাৎ কোনো একটা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে চাপের কি পরিবর্তন ঘটবে, বা চাপ বৃদ্ধি করলে উষ্ণতার কি পরিবর্তন ঘটবে, বা চাপ বৃদ্ধি করলে আয়তনের কি পরিবর্তন ঘটতে পারে, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তনের কি পরিবর্তন ঘটতে পারে, এই রিলেটেড একটা কোশ্চেন আসতে পারে। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। বয়েল সূত্রের যে সীমাবদ্ধতা, এছাড়াও আরেকটা জিনিস একটুখানি বলে রাখি, বয়েল সূত্রের সীমাবদ্ধতার ভিতর থেকে যেটা আছে যে ওই যে বেলুনে ফু দেওয়া যে ব্যাপারটা আছে, এটা বয়েল সূত্রকে বিরোধিতা করছে না করছে না, পুকুরের তলদেশ থেকে বুদবুদ উপরে উঠলে তার আয়তন বৃদ্ধি পায় কেন, এ সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে আসবো আমরা তাপের চ্যাপ্টার। তাপের চ্যাপ্টারে দেখো আছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, এবং এর মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আমরা সবাই জানি 1/273 যে মানটা আছে সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাপ এবং তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য। তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে তাপ পরিবাহিতা কাকে বলে, একক। তাপ পরিবাহিতা কাকে বলে, একক একক করবে। গ্যাসের ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের ক্ষেত্র প্রসারণ আমরা জানি আলফা, তারপরে বিটা, আরেকটা হচ্ছে গামা। এই যে তিনটে পদ্ধতি আছে, তিনটের মধ্যে সম্পর্ক যেটা, গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিন প্রকারের যে গুণাঙ্ক আছে এদের মধ্যে সম্পর্কটাকে, এদের এককগুলো কি কি, এরা কিভাবে পরিবর্তন হয়, এটা কার কার উপরে নির্ভরশীল, এটা কিভাবে প্রভাবিত হয়, এই কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রচুর আসে। তারপরে এসো তাপমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস এ, বা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 যেটা আছে এটা দিতে পারে, দৈর্ঘ্য তামার দিতে পারে। যে কোনো একটা কঠিন পদার্থ তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক উল্লেখ করে দেবে। তাহলে এটা বলতে কি বোঝায়, এটা বলতে কি বোঝায়, এই যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো কিন্তু ভীষণভাবে আসতে পারে। তারপরে এসো তোমরা কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গাণিতিক রূপ। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা, তার গাণিতিক রূপ যেটা, এটা আমি খুব জোর জোর দিয়ে বলছি তোমাদের, ইনশাল্লাহ তোমরা একটু চেষ্টা করলে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। তারপরে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, একক, মাত্রা। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, একক এবং মাত্রা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের জন্য। এরপরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ওকে। তারপর দেখো তোমাদের যে আলোচনার মধ্যে আমি রেখে দিয়েছিলাম আলোচনা করতে করতে, যে কোশ্চেনগুলো ছিল এখানে কিছু 2 নম্বরই কোশ্চেন এবং 3 নম্বরই কোশ্চেনগুলো আমি আলাদা আলাদাভাবে ভাগ করেছি। যেমন একদম প্রথম এখানে একটা কোশ্চেন দেখো, সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী? যেটা হচ্ছে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে আমরা পাই, যে ক্ষেত্রফলের এককগুলো কী। পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন, একটা কোশ্চেন আসতে পারে। তারপরে আসতে পারে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। ওই যে কোশ্চেনটা ছিল পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়, ওখান থেকে তোমরা করতে পারো। এখানে যেমন উষ্ণতার পরম স্কেল কাকে বলে, পরম উষ্ণতা কী, এটা কাকে বলে। তারপরে আসতে পারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করো, একটা কোশ্চেন। গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাবগুলো কী কী, একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস বলতে কী বোঝায়, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝায়, এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা মাধ্যমিকে খুবই আসে, তোমরা বিগত কিছু সালের কোশ্চেনেও দেখেছো যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন উষ্ণতা, এই দুটোর মধ্যে কোনটির মান বেশি এবং কেন, এটা আমরা কিভাবে পাই, এটা আমরা জানি যে 30 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে, এই 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি, তো আমাদের কী করতে হয়, সবসময় 30-এর সাথে 273 যোগ করতে হয়। তাহলে এত কেলভিন উষ্ণতা হয় মোট। তাহলে এখান থেকে আমরা যেমন 303 কেলভিন পাচ্ছি, আর আমাদের একটা দেওয়া আছে এখানে 300 কেলভিন, তাহলে আমরা সবসময় এইটা বেশি পাচ্ছি, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা সবচেয়ে বেশি।
দৈনন্দিন জীবনে সৌরকোষ বা সৌর প্যানেলের ব্যবহার, এক কথায় সৌর শক্তি যেটা, এটাকে বিভিন্ন ঘুরে পেঁচিয়ে দেয়। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চিত্রসহ সংজ্ঞা লেখো। 1 নম্বর হচ্ছে বক্রতা কেন্দ্র এবং বক্রতা ব্যাসার্ধ এবং প্রধান অক্ষ। প্রধান অক্ষটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর বক্রতা কেন্দ্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আলোর সাপেক্ষে লঘু ও ঘনমাধ্যম বলতে কি বোঝায়? আলোর সাপেক্ষে লঘু মাধ্যম এবং ঘনমাধ্যম এটা বলতে কি বোঝায়? এ সম্পর্কে তোমরা কোশ্চেন পেতে পারো। তারপরে যেমন আছে হ্রাসদৃষ্টির কারণগুলো লেখো। হ্রাসদৃষ্টি এবং আমরা যেটা জানি যে দীর্ঘ দৃষ্টি ও স্বল্প দৃষ্টি যেটা, এই দৃষ্টি যে কারণ বা তাদের ত্রুটি সংশোধন কিভাবে করা হয়। বর্ণালী কাকে বলে? বর্ণালীর উপাদানগুলি উল্লেখ করো, যেমন বেনিয়া সহকাল আকারে আমরা যেটা পাই সেটা। কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273°C, এটা বলতে কি বোঝায়? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ প্রবাহের ফলে প্রবাহী উত্তপ্ত হয় কেন? তড়িৎ প্রবাহ কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে যেটা এইচের সাথে আয়ের কি সম্পর্ক, এই জিনিসটা দিয়ে আমরা এটা করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে তড়িৎবাহী সলিনয়েড দণ্ডচুম্বকের মতো আচরণ দেখায় কেন? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, যে তড়িৎবাহী সলিনয়েডের মধ্য দিয়ে দণ্ডচুম্বকের মতো আচরণ কেন করে? এই কোশ্চেনটা তোমরা অবশ্যই করবে। এই কোশ্চেনটা চলতড়িৎ চ্যাপ্টার থেকে পাচ্ছি। শর্ট সার্কিট হয়েছে এটা বলতে আমরা কি বোঝাই, বাট শর্ট সার্কিট বলতে কি বোঝায়, এটা ব্যবহারগুলো কি কি? শর্ট সার্কিট থেকে একটা কোশ্চেন মাস্ট পাবে তোমরা, অবশ্যই কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখবে। দৈনন্দিন জীবনে এমন কয়েকটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ প্রবাহের তাপীয় ব্যবহারিক ঘটনা উল্লেখ করা হয়। এক কথায় তাপীয় ফল সংক্রান্ত যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো থেকে এগুলো তোমরা পেতে পারো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। আমরা যেটা জানি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। উত্তল লেন্স অবতল লেন্স কাকে বলে? দৃশ্যমান বর্ণালী কাকে বলে? লেন্সের ক্ষেত্রে যে সমস্ত ফোকাস দৈর্ঘ্য, দ্বিতীয় ফোকাস বা মুখ্য ফোকাস বা ফোকাস দৈর্ঘ্য, এদের যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলোর কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করবে। কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে আমরা যদি আসি তাহলে দেখো যে তড়িৎ পরিবহন ও তাপীয় পরিবহনের মধ্যে সাদৃশ্যতা লেখো। এটা আগে আমি বোর্ড ওয়ার্ক যখন করছিলাম তখন বলছিলাম কোশ্চেনটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা অবশ্যই করবে। হ্যাঁ, তারপরে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল দীর্ঘ প্রসারণের মান কি একই হবে? এদের মধ্যে সম্পর্ক কি? সেলসিয়াস স্কেল এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দুটো স্কেলে কি কি হতে পারে? জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? গ্রিনহাউস প্রভাব কি, এর ক্ষতিকারক প্রভাবগুলো কি কি? জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে, এর উপাদানগুলো কি কি? উপাদান কিন্তু এখান থেকে কোশ্চেন আসেই, যে গ্রিনহাউস গ্যাস বা তোমাদের যে বায়োগ্যাস, হ্যাঁ, এই যে সমস্ত গ্যাসগুলো আছে, এলপিজি, সিএনজি, এদের যে উপাদানগুলো আছে। ট্রোপোস্ফিয়ার কাকে বলে? একে ক্ষুব্ধমণ্ডল কাকে বলে? আমি বোর্ড ওয়ার্ক যখন করছিলাম তখন তোমাদের বারবার বলেছি যে ক্ষুব্ধমণ্ডল, একে যে ট্রোপোস্ফিয়ার, একে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়, এ একটা কোশ্চেন। তাছাড়া আর একটা আসতে পারে যে সুপারসনিক জেট প্লেন ওজোন স্তর ধ্বংসের জন্য কিভাবে দায়ী? এই কোশ্চেনটা যেমন নাইট্রোজেন অক্সাইড, তারপরে নাইট্রোজেন যে সমস্ত অক্সাইড মূলকগুলো কিভাবে ধ্বংস করছে সেই মূলকগুলো থেকে কোশ্চেনগুলো হয়। এগুলো কিভাবে ওজোন স্তরের ক্ষতি করে, এগুলো মানে ওই যে গ্যাস যেটা ওটা কিভাবে ক্ষতি করছে সেই কোশ্চেনের উপর। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা কাকে বলে? এই দুটো জিনিস কিন্তু আলাদা। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটা, আর প্রমাণ উষ্ণতা কিন্তু আলাদা, এই দুটো কোশ্চেন। তারপরে আণবিক গতি এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অণুর সংঘর্ষের ধারণার ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা। অর্থাৎ কোনো পাত্রের দেওয়ালে যদি অণুগুলো অনবরত ধাক্কা খেতে থাকে তাহলে তাদের গ্যাসের চাপের কি প্রভাব ঘটে, একটা কোশ্চেন। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? আমরা সবাই জানি যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। প্রতিসরণের সূত্র থেকে প্রতিফলনের সূত্র কিভাবে নির্ণয় করবে? কোশ্চেনটা কিন্তু খুবই আসে, ঘুরিয়ে আসে, যে প্রতিসরণের সূত্র থেকে আমরা প্রতিফলনের সূত্র কিভাবে পেতে পারি। তারপরে কোনো লেন্সকে আমরা উত্তল নাকি অবতল সেটা আমরা কিভাবে শনাক্ত করতে পারবো। হ্যাঁ, একটি লাল কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখায়? কোনো বস্তু রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কী? এই কোশ্চেনটা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সংজ্ঞা দাও আলোক কেন্দ্র, এটা চিত্র সহ করবে তোমরা, চিত্র সহ করবে। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে তার সংজ্ঞা এটা চিত্র সহ করবে।
তাপমাত্রার সঙ্গে তড়িৎ বিভবের তুলনা, এক কথা এখানে যেটা বলেছে, তাপমাত্রার সাথে তড়িৎ বিভব যেটা, বিভবের তুলনা করা যায় কি, যদি যায় তাহলে কেন, এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে রস্যবর্তনী বা শর্ট সার্কিট, রস্যবর্তনী বলা হয়, শর্ট সার্কিটকে রস্যবর্তনী, কোশ্চেন কিন্তু ঘুরে আসতে পারে। শর্ট সার্কিট কাকে বলে না বলে অবশ্যই রস্যবর্ধনী দিতে পারে, এটা কিন্তু দেখে নেবে। এখানটায় যেমন বলেছে যে দুটি রোধের সমান্তরাল সময়ে তুল্য রোধ 2.4 ওহম এবং একটি রোধ যদি 4 ওহম হয়, হ্যাঁ, তাহলে অপর রোধটির মান কত হবে, এরকম শর্ট কোশ্চেনের মধ্যে 2 নম্বরই কোশ্চেনের মধ্যে এটা কিন্তু দিতে পারে। তারপরে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, একটু আগেই আমরা দেখেছি যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা, কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে। আমরা হয়তো শুধু ফ্লেমিংয়ের বামহস্ত আকারে জেনে গেছি কোশ্চেন আকারে, কিন্তু কোশ্চেনটা এমন ঘুরিয়েও আসতে পারে। তারপরে তড়িৎ প্রবাহের অভিমুখ থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি হয় কেন, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ঘুরিয়েও আসতে পারে। তারপরে বৈদ্যুতিক বাতিতে যে বৈদ্যুতিক বাতি অর্থাৎ যে ল্যাম্পগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটা এসি বা ডিসি যে কোনো সরবরাহের লাইনে ব্যবহার করা যায় কেন, এটা বলেছে। তারপরে তড়িৎ চুম্বক সম্পর্কিত অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরিবাহীর উপর চাপের প্রভাব কি, পরিবাহীর উপরে চাপের যে প্রভাব আছে সেই কোশ্চেনটা। তারপরে পৃথিবীর বিভবের মান শূন্য ধরা হয় কেন, পৃথিবীর টোটাল বিভবের মান আমরা জানি শূন্য ধরা হয়, কিন্তু কেন ধরা হয়, এই কোশ্চেনটা কিন্তু এখান থেকেও আসতে পারে। এরপরে এসো, এরপরের যে কোশ্চেন আছে যেমন রোধ ও রোধাঙ্ক, এদের মধ্যে যেটি পদার্থের নিজস্ব ধর্ম সেটা সংজ্ঞা দাও, অথবা রোধাঙ্ক কাকে বলে, এভাবে কোশ্চেনটাও কিন্তু আসতে পারে। এর পরবর্তী যেটা যে কোশ্চেনগুলো, এক কথায় তোমরা সবসময় বারবার করে বলবো যে কোশ্চেন কিন্তু দেখে ঘাবড়ে যাবে না, কোশ্চেন কিন্তু দেখে ঘাবড়ে যাওয়ার একটা বিশাল ভয় থাকে, যে ছাত্রছাত্রীরা একরকমভাবে পড়ে আসে, কিন্তু কোশ্চেন পরীক্ষার হলে গিয়ে দেখে যে আর একরকমভাবে পাচ্ছে, তখন কিন্তু একটা আলাদা টেনশন কাজ করে, তখন হঠাৎ করে আমি কি করছি না করছি বোঝা যায় না, এই জিনিসটা দেখো। এখানে আরেকটা কোশ্চেন দেখো, আমি বলছি যেটা, যে স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র এবং তার গাণিতিক রূপ, কুলম্বের সূত্র এবং তার গাণিতিক রূপ খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা সকলেই জানি যে প্রথমে ক্ষেত্রে হয় যে তাদের মধ্যে বল যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ আধান যে দুটো থাকে তাদের আধানদ্বয়ের হচ্ছে গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা এটা জানি, এই সূত্রটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই সূত্র থেকে, হ্যাঁ সেটা করবে। শক্তি সাশ্রয়কারী উপাদান হিসাবে শ্বেত আলোকদায়ক বাতি বা ভাস্বর বাতি উপযুক্ত নয় কেন, ভাস্বর বাতি আমরা যেটা জানি ভাস্বর বাতি উপযুক্ত নয় কেন, আলোকদায়ক বাতি যেটা আমরা ব্যবহার করে থাকি, যেটা এখন বর্তমান এলইডি যেটা ব্যবহার হচ্ছে, বা সিএফএল যেটা আমরা আর ব্যবহার করি না। তারপরে দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের তড়িৎবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, এই কোশ্চেন একটা ভীষণ ইম্পর্টেন্ট, কোনো রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই কোশ্চেনটা। হ্যাঁ, তারপরে যেমন একটি পরিবাহীর রোধ 5 ওহম, তড়িৎ প্রবাহ মাত্রা যদি 3 অ্যাম্পিয়ার হয় এবং বেড়ে যদি 8 অ্যাম্পিয়ার হয়, যদি তড়িৎ প্রবাহ মাত্রা যদি বেড়ে 3 থেকে যদি 8 হয়, তাহলে পরিবাহীটির প্রান্তীয় বিভবের কি পরিবর্তন করবে, কোশ্চেনটা আসতে পারে। তারপরে দেখো, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক রূপে কীভাবে ব্যবহৃত হবে, আমি যেটা বলেছিলাম তোমাদের ইনঅর্গানিক এবং অর্গানিক চ্যাপ্টার থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো থেকে তোমরা দিও। দেখো আমি বারবার বলছি, কোশ্চেনগুলো আমি চাইলে বোর্ড ওয়ার্ক করতে পারতাম, কিন্তু যেহেতু প্রচুর কোশ্চেন তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এভাবে তোমাদের জন্য আলাদা একটা প্যাটার্ন তৈরি করেছি। মরচে পড়া থেকে রক্ষা করতে লোহার উপর জিঙ্ক লেপন বা টিন লেপন কোনটি বেশি উপযুক্ত, আমরা সকলেই জানি যে লোহার উপর জিঙ্কের প্রলেপটা বেশি দেওয়া হয়, এটাকে আমরা কি বলি সেটা তোমরা জানো অবশ্যই। তারপরে খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য, অ্যামালগাম বা পারদ সংকর কাকে বলে, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি, অম্লরাজ কি, এদের ব্যবহার লিখতে হবে। তারপরে আর্দ্র বায়ুতে ফেলে রাখা অ্যালুমিনিয়াম ক্ষয়প্রাপ্ত হয় না কেন, কিন্তু আমরা জানি লোহা ক্ষয়প্রাপ্ত হয়, এর কারণটা কি, অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন, অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু, এই কোশ্চেনে রিলেটেড কোশ্চেন, যেমন আমরা একটু আগে বললাম আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামকে রেখে দিলে সেটা ক্ষয়প্রাপ্ত হয় না, তাহলে নিশ্চয়ই সক্ষম, এই সক্ষম কেন। নিম্নলিখিত ধাতুগুলোর আকরিক নাম এবং তাদের সংকেত লেখো, চিত্র সহ দরকার নেই, চিত্র লাগে না, যেমন ফেরাস আছে, লোহা আছে, এই কপার আছে, জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, এদের প্রত্যেকের আকরিকের নাম এবং সংকেত লিখবে। জলীয় বাষ্পমুক্ত অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয়, অ্যামোনিয়া গ্যাসকে আমরা এটা জানি যে পরীক্ষাগারে বিভিন্ন গ্যাসের যে সংগ্রহ, এখান থেকে অনেকটা কোশ্চেন আসবে।
মরচে কাকে বলে, মরচে পড়ার শর্তগুলো কী কী, জৈব অজৈব যৌগের মধ্যে 3টে করে পার্থক্য, অ্যালুমিনিয়াম তামা কিংবা দস্তা নির্মিত পাত্রে আম্লিক রাখা প্রভৃত খাদ্য খাওয়া উচিত নয় কেন, এর কারণটা কী, জৈব অবিশ্লেষ্য পলিমার কি, এর উদাহরণ দাও। তারপরে তরল বায়ুফুল বা গ্যাসীয় বায়ুফুলের প্রত্যেকটি একটি করে ব্যবহার লেখো। আলিয়া কাকে বলে, আলিয়া কাকে বলে, এটি কিভাবে উৎপন্ন হয়, এলপিজি কি, পলিমার মনোমার বলতে কী বোঝে, এদের প্রত্যেকের উদাহরণ দেবে, কিন্তু পলিমার মনোমার এদের প্রত্যেকের উদাহরণ। আমি তোমাদেরকে স্পেশালি বলবো যে তোমরা পারলে ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা খাতা পেন নিয়ে বসবে, তাহলে অবশ্যই তোমরা কোশ্চেনগুলো তোমরা লিখে নেবে। যে কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পাচ্ছ না বা হচ্ছে না, তাহলে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, বা আমার পার্সোনাল ফোন নাম্বার আছে, তাতে কিন্তু তোমরা জানাতে পারো। তারপরের যে কোশ্চেনটা আছে, এখান থেকে আরও কয়েকটি কোশ্চেন দিয়েছি, দেখো, যেটা হচ্ছে ইথিলিনের প্রধান ব্যবহারগুলো কী কী, ইথিলিনের প্রধান ব্যবহারগুলো উল্লেখ করতে বলেছে। তারপরে বলেছে যে সমগণীয় শ্রেণী কাকে বলে, উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু আসে, এই কোশ্চেনটাও কিন্তু আসে। তারপরে পলিথিনের মনোমারের নাম, সংকেত, পলিথিনের ব্যবহার উল্লেখ করো। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, গ্যাসের আয়তন থেকে আমরা অনেকটা সূত্র থেকে আমরা জানি যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র একটা থাকে। জ্বালানি রূপে সিএনজি এর ব্যবহার, এর সুবিধাগুলো উল্লেখ করো। কার্বন পরমাণু ক্যাটেনেশন ধর্ম বলতে কী বোঝায়, মিথিলেট স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট কি, এর ব্যবহার লেখো। তারপরে সিলিন্ডারে গ্যাসের মধ্যে বা সালফার যৌগে মিশ্রিত এদের মেশানোর কারণটা কি, অ্যাসিটিলিনের প্রধান ব্যবহারগুলো উল্লেখ করো। সিএনজি এর ব্যবহার, সিএনজি ব্যবহারের পরিবেশগত সুবিধাগুলো কী কী, আদর্শ মৌল বলতে কী বোঝায় ধাতুবিদ্যা থেকে, মুদ্রা ধাতু কাকে বলে, এর পর্যায় সারণীর কোথায় অবস্থিত। একটি উদাহরণ দিয়ে দেখাও যে আয়নীয় যৌগের আয়নগুলো অষ্টক পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে না, অথবা এর অনুরূপ প্রশ্ন এমন একটা আসতে পারে যে এমনই আয়নীয় যৌগের গঠন প্রক্রিয়া বর্ণনা করো যার উপাদানগুলো অষ্টক পূর্তি পূর্ণ ঘটেনি। আয়োনাইজেশন বলতে কী বোঝায়, এর এককগুলো কী কী, তড়িৎযোজী সমযোজী যৌগের দুটো গঠনমূলক তুলনা দাও। তড়িৎযোজ্যতা কাকে বলে, অ্যালুমিনিয়াম পাতে মোড়ানো চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আয়োনাইজেশন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ কীভাবে সৃষ্টি হয়, বা তড়িৎযোজী আয়নীয় বন্ধন বলতে কী বোঝায়, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। তারপরে গলিত জলীয় বা দ্রবীভূত অবস্থার তুলনায় কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হয় কেন, বা কম হয় কেন, এই যে কোশ্চেনগুলো। NaCl এর জলীয় দ্রবণে AgNO3 বা দ্রবণ যোগ করলে অত্যন্ত দ্রুত বিক্রিয়া ঘটে কেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। HCl গ্যাস, এর পরের কোশ্চেনটা আছে, দেখো যে HCl যে গ্যাসটা আছে, HCl এর তড়িৎ পরিবহন করে না, HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন কেন করে, অথবা সমযোজী যৌগ কি কখনো তড়িৎ পরিবহন ঘটাতে পারে, চিত্রসহ উদাহরণসহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, কোশ্চেনটা বারবার বলছি, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তামা তাপের সুপরিবাহী, এই ধর্মটির ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, এটা কেন হয়। তারপরের স্তরে এসো। দেখো যে সমস্ত কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটাও ছেড়ে যাবে না, আমি 100% তোমাদের বারবার করে বলছি, তোমরা এই কোশ্চেনগুলো করে গেলে 99% কমন পাবেই পাবে। আমি পরীক্ষার পরে কোশ্চেন সহ তোমাদের সাথে আবার কথা বলবো ভিডিওতে এসে, সেখানে দেখবে টোটাল কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ। যে সমস্ত কোশ্চেনগুলো আমি বলছি তোমরা একটুখানি দেখে নেবে, পারলে তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং কোশ্চেনগুলো সম্পর্কে তোমরা একটু ধারণা রেখো কিন্তু। তড়িৎ বিশ্লেষ্য কি, জলের মধ্যে সামান্য অ্যাসিড বা ক্ষার বা লবণ যোগ করা হলে জলে তড়িৎ বিশ্লেষণ করা যাবে কি না, এটা। গ্যালভানাইজেশন কাকে বলে, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো ফেললে কি ঘটে, তাপের সুপরিবাহী ধর্মটি ব্যবহার করে উল্লেখ করো। গ্যালভানাইজেশন কাকে বলে, এটা একটু আগেই বলেছি। তেজস্ক্রিয়তা কয় প্রকার, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তেজস্ক্রিয়তা কয় প্রকার। তারপরে সংজ্ঞা সব প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এবং কৃত্রিম তেজস্ক্রিয়তা সম্পর্কে। কোনো তড়িৎ প্রবাহ মাত্রায় SI এবং ব্যবহারিক এককগুলো কী কী, তাদের সংজ্ঞা। আমি সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আসবো আমরা একেবারে 3 নম্বরই কোশ্চেনের কাছে। 3 নম্বর কোন কোশ্চেন আমাদের আসতে পারে,
3 নম্বর কোশ্চেন, কোন কোন কোশ্চেনগুলো আমাদের কাছে আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো। এখানে বিভিন্ন রকম কোশ্চেনগুলো আছে, যেমন গ্যাসের অণুগুলোর গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। হ্যাঁ, সাধারণ উষ্ণতায় 23 গ্রাম সোডিয়ামের সাথে জলের বিক্রিয়া ঘটে কতটা গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, সেটা উৎপন্ন করবে, সেটা লিখতে হবে। এটা একটা মানে ম্যাথমেটিক্যাল একটা কোশ্চেন। দুটি দণ্ডের বেদ প্রস্তুতিতে ক্ষেত্রফল ও তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2 হলে তাপীয় রোধের অনুপাত কত হবে সেটা নির্ণয় করো। প্রত্যেকটা কোশ্চেন সম্পর্কে আমি তোমাদের খুব একটা আলোচনা করছি না, মেন যে কোশ্চেনগুলো সেগুলো একটুখানি বলার চেষ্টা করছি। হ্যাঁ, যেমন এখন দেখো, অতিবেগুনি রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রতিসরণের সূত্র দুটি বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়, একক কি, ডায়োপ্টার এর একক আমরা সকলেই জানি। হ্যাঁ, দৃশ্যমান অদৃশ্য আলো বলতে কী বোঝায়, উদাহরণ দাও, এখান থেকে আসতে পারে। গামা রশ্মি এর ক্ষতিকারক প্রভাব, এক্স রশ্মি তার ক্ষতিকারক প্রভাব, শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী কাকে বলে, যে সমস্ত কোশ্চেনগুলো আছে। তারপরে তোমরা আসতে পারো যে বিভিন্ন প্রকারের যে মৌলগুলো আছে, হ্যাঁ, যেমন এই সমস্ত মৌল ঘটিত যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন পর্যায় সারণী থেকে এগুলো তোমরা করবে। পর্যায় সারণীর শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে অপরিবর্তিত হয় বা পরিবর্তিত হয় সেই যে কোশ্চেনগুলো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ সোডিয়াম ক্লোরাইডের সংকেত NaCl না লিখলে কী লেখা উচিত, NaCl যদি ব্যাখ্যা করো। তারপরে সোডিয়াম তড়িৎ বিয়োজন ও তাপীয় বিয়োজনের মধ্যে পার্থক্য, বন্ধন ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলতে কী বোঝায়, অ্যানোড পার্ট কী, এর গুরুত্ব। এই যে সমস্ত কোশ্চেনগুলো আছে, বারবার করে বলছি, কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই কোনো কোশ্চেন ছেড়ে যাবে না। মাধ্যমিকে কিন্তু ভৌতবিজ্ঞানের কোশ্চেন খুবই ঘুরিয়ে পেরিয়ে আছে, সুতরাং এই কোশ্চেন কিন্তু একবার যদি তোমরা ছেড়ে যাও তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যাবে। সুতরাং বারবার করে বলছি, কোনো কোশ্চেন কিন্তু ছাড়া যাবে না, একটাও কোশ্চেন কিন্তু তোমরা ছাড়বে না। যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বললাম, এই কোশ্চেনগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা নিজেদেরকে যতটা সময় ব্যয় করেছো, আর মাত্র কয়েকটা দিন একটু সময় দিলে তোমরা ইনশাল্লাহ প্রত্যেকটা কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তোমাদেরকে বারবার বলছি, তোমাদের কারোর যদি এই টোটাল PDF কপিটা তোমরা আমার কাছে তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদেরকে এটা প্রোভাইড করতে বাধ্য থাকবো।